হলো মহাকাশচারী চার্লস ডিউক চাঁদের পৃষ্ঠ থেকে তার রেডিও চালু করে কিছু নির্মিত কাঠামোর কথা জানান, কোণাকৃতির ব্লক দিয়ে তৈরি, যা নিঃসন্দেহে কৃত্রিম, এবং হিউস্টন 30 সেকেন্ডের জন্য নীরব হয়ে যায়। অবশেষে যখন তারা সারাদিন, তারা তাকে পূর্ব পরিকল্পিত নমুনা সংগ্রহ চালিয়ে যেতে বলল। কোনো ফলো আপ নয়, কোনো কৌতূহল নয়, কোনো বিস্ময় নয়, শুধু এগিয়ে যাওয়ার জন্য একটি নিরাসক্ত নির্দেশ, যেন তারা আগে থেকেই সব জানত। ডিউক 40 বছর চুপ ছিলেন। এখন 79 বছর বয়সে তিনি তার নীরবতা ভাঙছেন, এবং তিনি যা বলছেন তা ব্যাখ্যা করে যে কেন আমরা আর কখনো ফিরে যাইনি। চার্লস ডিউক ছিলেন সেই ব্যক্তি যার উপর নাসা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটির জন্য আস্থা রেখেছিল। 1959 সালের 20 জুলাই তিনি ছিলেন মিশন কন্ট্রোলের কণ্ঠস্বর, যখন দুজন মানুষ এমন এক পৃথিবীর দিকে অবতরণ করছিলেন যেখানে কোনো মানুষ আগে কখনো পা রাখেনি। কন্ট্যাক্ট লাইট, ইঞ্জিন বন্ধ, ট্র্যাঙ্কুইলিটি বেস থেকে বলছি, ঈগল অবতরণ করেছে। ডিউকের প্রতিক্রিয়া সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, ঠান্ডা, নীরস, সম্পূর্ণ অবিচল। তিনি তাদের বলেছিলেন যে হিউস্টনের একদল লোক দম বন্ধ করে রাখতে রাখতে নীল হয়ে যাওয়ার উপক্রম করেছে। তিনিই ছিলেন সেই মানুষ। মানব ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তে, যখন কোটি কোটি মানুষ শুনছিল, তার কণ্ঠস্বর এক বিন্দুও কাঁপেনি। তিনি 1966 সালে হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হয়ে নাসাতে যোগ দেন। তিনি ছিলেন মার্কিন বিমান বাহিনীর একজন পরীক্ষামূলক পাইলট, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, অটল। নির্ভুলতাই ছিল তার ভাষা, তথ্যই ছিল তার ধর্ম। তিনি এমন কেউ ছিলেন না যিনি অতিরঞ্জিত করতেন। তিনি এমন কেউ ছিলেন না যিনি কোনো কিছু কল্পনা করতেন। তাকে চন্দ্রভিয়ান কর্মসূচির জন্য ঠিক এই কারণেই নির্বাচিত করা হয়েছিল যে কোনো চাপের মধ্যে, যে কোনো পরিস্থিতিতে তিনি কেবল বাস্তব কথাই বলতেন। 3 বছর পর তিনি নিজেই চাঁদে হেঁটেছিলেন। অ্যাপোলো 16 উৎক্ষেপণ করা হয়েছিল 1972 সালের 16 এপ্রিল। ডিউক এবং কমান্ডার জন ইয়াং 21 এপ্রিল ডেকার্ট হাইল্যান্ডসে অবতরণ করেন এবং 71 ঘন্টা সেখানে অবস্থান করেন, যা তাদের পূর্ববর্তী প্রায় যে কোনো ক্রুর চেয়ে দীর্ঘ সময়। তাদের লক্ষ্য ছিল একটি প্রাচীন দুর্গম অঞ্চল, যা বিজ্ঞানীদের মতে আগ্নেয়গিরি থেকে উদ্ভূত হয়েছিল। এটি ছিল সমগ্র অ্যাপোলো কর্মসূচির সবচেয়ে ভূতাত্ত্বিকভাবে জটিল অবতরণ স্থানগুলোর মধ্যে একটি। তারা এমন ভূখণ্ডের ওপর দিয়ে লুনার রোভারটি চালিয়েছিলেন যা কোনো মানুষের চোখে আগে কখনো পড়েনি। তারা চেকলিস্টের প্রতিটি পরীক্ষা চালিয়েছিলেন। তারা গর্ত ও শৈলশিলা থেকে 95 কিলোগ্রাম নমুনা সংগ্রহ করেছিলেন, যা ছিল পূর্ববর্তী যে কোনো অভিযানের চেয়ে বেশি। তারা পৃথিবীতে ফিরে আসার পর নাসা অভিযানের নথি পর্যালোচনা করে তাদের মূল্যায়ন প্রকাশ করে। প্রতিটি উদ্দেশ্য পূরণ হয়েছিল, প্রতিটি শর্তই পূরণ হয়েছিল। নভোচারীরা নিখুঁতভাবে কাজ করেছিলেন। বিজ্ঞান ছিল অসাধারণ। ডিউক সেই মূল্যায়ন নিয়ে কখনো আপত্তি তোলেননি। তিনি যা নিয়ে আপত্তি তোলেন তা হলো মূল্যায়নে কি বাদ দেওয়া হয়েছিল। নাসা এটিকে এই জগৎকালের অন্যতম সফল অ্যাপোলো অভিযান বলে অভিহিত করেছে, ত্রুটিহীন। এটাই হলো আনুষ্ঠানিক ভাষ্য। লুনার মডিউল থেকে 6 কিলোমিটার দূরে একটি শৈলশিলার অপর প্রান্তে, যেখান থেকে তাদের মাথার উপরের আকাশে পৃথিবীও দেখা যাচ্ছিল না, শুধু ডিউক, ইয়াং, রোভারটি আর এক অন্তহীন ধূসর শূন্যতা যা ধারালো দিগন্ত পর্যন্ত বিস্তৃত। নিত্য নৈমিত্তিক ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহ পদ্ধতিগত এমন এক কাজ যা আপনি স্বয়ংক্রিয়ভাবে করে যান যখন আপনার মন অন্যমনস্ক থাকে, যখন আপনার হাত চেকলিস্ট ধরে চলতে থাকে এবং চন্দ্রপৃষ্ঠের নীরবতা কোনো শারীরিক বস্তুর মতো আপনাকে জড়িয়ে ধরে। ডিউক এই নিত্য নৈমিত্তিক কাজের সময়গুলোকে প্রায় ধ্যানমগ্ন বলে বর্ণনা করেছেন। পৃষ্ঠে দিনের পর দিন কাটানোর পর আপনি এর অদ্ভুত রূপের সাথে লড়াই করা বন্ধ করে দেন এবং কেবল নড়াচড়া করেন, কেবল কাজ করেন, কেবল এর ভেতরে অস্তিত্ব বজায় রাখেন। রেগোলিথের উপর বুটের মচমচে শব্দ, লাইফ সাপোর্ট সিস্টেমের মৃদু হিসিস শব্দ, একটি খোলা রেডিও চ্যানেলের দূরবর্তী খসখসে আওয়াজ। তারপর ডিউক দিগন্তের দিকে তাকালেন, আর সবকিছু বদলে গেল। আকৃতিগুলোর মধ্যে কিছু একটা গড়বড় ছিল। চাঁদে সবকিছুই এলোমেলো, কোটি কোটি বছর ধরে উল্কাপিণ্ডের আঘাতে ছড়িয়ে থাকা গর্ত, বড় পাথর, ধ্বংসাবশেষ। কোনো কিছুরই পরিষ্কার কিনারা নেই, কোনো কিছুই নিয়মিত নয়। এটা কোনো মতামত নয়, এটাই ভূতাত্ত্ব। চাঁদ হলো বিশৃঙ্খলার এক জমাট রূপ, কিন্তু ডিউক দিগন্তে যা দেখেছিল তার কিনারা ছিল জ্যামিতি। রেখাগুলো বড্ড বেশি সোজা, কোণগুলো বড্ড বেশি সুষম। একটাই পরিকল্পিত যে একে স্বাভাবিক বলে মনে হয় না। সে ইয়ংকে ডেকে বলল। ইয়ং সঙ্গে সঙ্গে রোভারটি থামিয়ে দিল। সেও ওটা দেখতে পেল। তারা ধীরে ধীরে আরো কাছে এগিয়ে গেল। রোভারটি মিহি ধূসর ধুলো উড়িয়ে দিল।
যা বায়ুহীন শূন্যতায় ভেসে থাকার পর গুঁড়োর মতো আবার নিচে নেমে এলো। দুজনের কেউই কথা বল না। রেডিওটা খোলা, কিন্তু নীরব ছিল, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ। ডিউক বলেছে যে ওইভাবে এগিয়ে যাওয়ার সময় তারা যা দেখছিল তা নিয়ে তার এবং ইয়ংয়ের আলোচনার প্রয়োজন ছিল না। আকৃতিগুলোই যেন কথা বলছিল। তারা যত মিটার এগোচ্ছিল, দৃশ্যটিকে অস্বীকার করা ততই কঠিন হয়ে উঠছিল, এবং তাদের কেউই চেষ্টাও করেনি। দূরত্ব কমার সাথে সাথে আকৃতিগুলো এমন কিছুতে পরিণত হলো যা প্রশিক্ষণের প্রতিটি ঘন্টা, প্রতিটি ব্রিফিং, চাঁদ আসলে কেমন হওয়ার কথা সে সম্পর্কে প্রতিটি ধারণাকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক করে দিল। একটি দেয়াল অথবা একটি ভিত্তি, কনিক ব্লক দিয়ে তৈরি, চাঁদের ধুলোর পুরো স্তরে ঢাকা, কিন্তু নিঃসন্দেহে নির্মিত, কোনো সংঘর্ষে খোদাই করা নয়, ভূতত্ত্ব দ্বারা আকৃতিপ্রাপ্ত নয়। এটা এমন কোনো প্রাকৃতিক প্রক্রিয়ার ফল নয় যার বিষয়ে তাদের কখনো জানানো হয়েছিল। এটি নির্মিত, বুদ্ধি ও উদ্দেশ্য সম্পন্ন কোনো এক সত্তা দ্বারা সুপরিকল্পিতভাবে নির্মিত। ডিউকের অনুমান, এটি দৈর্ঘ্যে প্রায় 100 মিটার বিস্তৃত ছিল এবং এর দুই প্রান্তি ভূপৃষ্ঠের গভীরে অদৃশ্য হয়ে গিয়েছিল। এটি রেগলিথের নিচে এমনভাবে ডুবে যাচ্ছিল যেন চাঁদ যুগ যুগ ধরে ধীরে ধীরে একে গিলে ফেলেছে, যেন তারা নিচে চাপা পড়া বিশাল কোনো কিছুর উন্মুক্ত মেরুদণ্ড দেখেছিল। ডিউক বলেছেন এর বিশালতা দ্রুত উপলব্ধি করা অসম্ভব ছিল। আপনি যখন এত বড় আকারের কিছুর দিকে তাকান, এমন এক জগতে যেখানে এরকম কিছুর অস্তিত্ব থাকার কথা নয়, তখন আপনার মস্তিষ্ক এটিকে নতুন করে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করতে থাকে। আলোর কারসাজি, অস্বাভাবিক ভূতাত্ত্বিক গঠন, ভিসরের কারণে সৃষ্ট কোনো দৃষ্টিভিভ্রম, কিন্তু এর কোনোটি ছিল না। এত কাছ থেকে দেখলে বাস্তবতার এমন কোনো সংস্করণ ছিল না যেখানে এটি সেরকম হতে পারত। ডিউক তার রেডিও চালু করলেন। তিনি হিউস্টনকে স্পষ্ট, নির্ভুল ভাষায় বর্ণনা করলেন তারা কি দেখছে। জ্যামিতিক গঠন, প্রাকৃতিক নয়, নির্মিত বলে মনে হচ্ছে, দৈর্ঘ্যে প্রায় 100 মিটার, যা নির্দেশনা চাইছে। তারপর আর কিছু না। চন্দ্রভিয়ানে স্বাভাবিক হয়ে ওঠা 1.3 সেকেন্ডের সংকেত বিলম্ব, যা কিনা এক মিসিসিপির মতো দ্রুত সাড়া দেওয়ার সহজাত প্রবৃত্তি, সেটা নয়। এই ছন্দটি ডিউকের মুখে মুখে ছিল। প্রতিটি অভিযানের প্রতিটি আদান প্রদান এই 1 সেকেন্ডের ছন্দেই চলে। আপনি এটাকে ঠিক সেভাবেই চেনেন যেভাবে একজন সঙ্গীত শিল্পী মেট্রোনম চেনেন। এই নীরবতা ছন্দটাকে পুরোপুরি ভেঙে দিল। 2 সেকেন্ড, 5, 10। ডিউক আর ইয়াং তাদের ভিসরের ভেতর দিয়ে একে অপরের দিকে তাকান। চাঁদের পৃষ্ঠে দুজন মানুষ যারা বছরের পর বছর ধরে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রশিক্ষণ নিয়েছে, আর তাদের কারোরই এর জন্য কোনো প্রোটোকল ছিল না। ডিউক আবার ডাকলো, হিউস্টন, শুনতে পাচ্ছে? কোনো উত্তর নেই। 20 সেকেন্ড, 30। সে হেলমেটের ভেতরে নিজের শ্বাস প্রশ্বাস, স্যুটের অক্সিজেন সিস্টেমের হিসির শব্দ এবং 2040,000 মাইল দূর থেকে ভেসে আসা কেবল স্থির সংকেত বহনকারী খোলা চ্যানেলের ক্ষীণ মচমচ শব্দ শুনতে পাচ্ছিল। উপেক্ষা করার সময় সে কাঠামোটির দিকে ফিরে তাকাল। তখনও সেখানে, তখনও বাস্তব, তখনও অসম্ভব। প্রাচীন চন্দ্রধূলির মধ্যে ধূসর ব্লকগুলো এমনভাবে বসেছিল যেন তারা চিরকাল সেখানেই ছিল, ঠিক এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিল। দুজন মানুষ জ্যামিতি বোঝার মতো যথেষ্ট কাছে, কিন্তু যে কোনো সাহায্য থেকে এতটাই দূরে যে তাতে কিছু যায় আসে না। চাঁদে দুজন মানুষ সম্পূর্ণ একা এমন কিছুর দিকে তাকিয়ে আছে যার অস্তিত্ব থাকার কথা নয়, এবং একমাত্র যারা তাদের কথা শুনতে পেত তারা ইচ্ছাকৃতভাবে চুপ করে গিয়েছিল। যখন হিউস্টন অবশেষে উত্তর দিল, তার কণ্ঠস্বর ছিল নিষ্প্রাণ এবং নিয়ন্ত্রিত। কোনো কৌতূহল নেই, কোনো উদ্বেগ নেই, কোনো পরবর্তী প্রশ্ন নেই। উত্তরটি ছিল পূর্ব পরিকল্পিত ইভিএ নমুনা সংগ্রহের কার্যক্রম চালিয়ে যাওয়ার একটি নির্দেশ। এটুকুই। চন্দ্রপৃষ্ঠে আপাত কৃত্রিম কাঠামোর খবর দেওয়া দুজন নভোচারীর প্রতি এটাই ছিল সম্পূর্ণ উত্তর। আরো বিস্তারিত জানার কোনো অনুরোধ নেই, কোনো বিস্ময় নেই, শুধু এগিয়ে যাওয়ার একটি শীতল নির্দেশ, যেন তারা আগে থেকেই জানত। যদি আপনি জানতে চান যে কথিত সেই ছবিগুলোতে কি দেখা যায় এবং কেন সেগুলো কখনো প্রকাশ করা হয়নি, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে এরপর কি আসছে তা আপনি মিস না করেন। ডিউক এবং ইয়াং পুরোপুরি এগিয়ে যাননি। তারা ছবি তুলেছিলেন, কয়েক ডজন ছবি, ব্লকগুলোর ক্লোজ আপ ছবি, দিগন্তের বিপরীতে কাঠামোটির ওয়াইড শট। হিউস্টন আদেশটি পুনরাবৃত্তি করার আগে যতগুলো কোণ থেকে সম্ভব সবগুলো থেকে প্রাসঙ্গিক ছবি তোলা হলো। ডিউক নিজেই শাটার টিপেছিলেন। তিনি ক্যামেরার ভেতরে ছবিগুলো দেখলেন। সেগুলো ছিল ঝকঝকে পরিষ্কার। সেই ছবিগুলো কখনোই প্রকাশ করা হয়নি, একটিও না।
ডিউক কয়েক দশক ধরে বারবার নাসাকে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। উত্তরগুলো বদলাতেই থাকে। প্রযুক্তিগত কারণে গোপনীয়, আর্কাইভে স্থানান্তরে সময় হারিয়ে গেছে। জনসাধারণের জন্য প্রকাশের ক্ষেত্রে ছবির মান এতটাই খারাপ হয়ে গেছে। প্রতিটি উত্তরই ভিন্ন। দস্তানা পরা হাতে ক্যামেরা নিয়ে ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকা মানুষটিকে কোনোটি সন্তুষ্ট করতে পারে না। ডিউক তার প্রতিক্রিয়াকে বর্ণনা করেছেন কোনো মতে চেপে রাখা ক্রোধ হিসেবে। তিনি সম্পূর্ণ নিশ্চিতভাবে বলেন, সেই ছবিগুলো কোথাও কোনো ভল্টে আছে। 50 বছরের প্রাতিষ্ঠানিক নীরবতার নিচে চাপা পড়ে। কিন্তু এখনে আমাদের এমন একটি বিবরণ আছে যা আপনাকে ঘুমাতে দেয় না। কাঠামোটি নিজে সবচেয়ে অস্বস্তিকর অংশ নয়, বরং সেগুলোর বয়স। 2019 সালের একটি সাক্ষাৎকারে ডিউককে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেগুলোকে সাম্প্রতিক বলে মনে হয় কিনা। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। তিনি সেগুলোকে ক্ষয়প্রাপ্ত বলে বর্ণনা করেছেন, এমনভাবে ক্ষয়প্রাপ্ত যা একটি বায়ুহীন জগতে সম্ভব হওয়ার কথা নয়। কারণ চাঁদে কোনো বাতাস নেই, বৃষ্টি নেই, কোনো ধরনের আবহাওয়াই নেই যা কোনো কিছুকে ক্ষয় করতে পারে। তবুও এটি ক্ষুদ্র উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্ট গর্তে ঢাকা, যে ধরনের গর্ত কেবল মহাকাশ থেকে লক্ষ লক্ষ বছরের অবিরাম আঘাতের ফলেই তৈরি হয়, সম্ভবত কয়েক কোটি বছর। ডিউক যা বর্ণনা করেছিলেন তার বৈজ্ঞানিক পরিভাষাটি সহজ, সুদূর অতীত। এগুলো সাম্প্রতিক কোনো পরিদর্শনের তৈরি কাঠামো ছিল না। যাই এগুলো তৈরি করুক না কেন, তা এতকাল আগে সেখানে ছিল, যার সাথে জড়িত বছরের সংখ্যা প্রায় অর্থহীন হয়ে পড়ে। মানুষের তৈরি করা যে কোনো কিছুরও আগে এগুলো তৈরি হয়েছিল, এমনকি মানব জাতিরও আগে। ডিউক সাক্ষাৎকারে এই কথাটি বলার সময় একটু থামলেন, এক দীর্ঘ ভারী নীরবতা। তারপর তিনি বলেন, নাসা বিষয়টি জানে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে সাধারণ মানুষের তা জানা উচিত নয়। যাই ওই ব্লকগুলোকে আকার দিয়েছিল তা পৃথিবীতে আমাদের প্রজাতির অস্তিত্বের অনেক আগেই করেছিল। এই কারণেই বিষয়টি উড়িয়ে দেওয়া কঠিন। কাঠামোগুলো ছিল ভৌত আবিষ্কার, ছবি তোলা, প্রতিবেদন করা এবং চেপে রাখা প্রমাণ। কিন্তু ডিউক বলেছেন যে সেই অভিযানে শুধু এগুলোই একমাত্র সমস্যা ছিল না। ফিরে গিয়ে অভিযানের অসম্পাদিত ফুটেজটি দেখুন। হাইলাইট রিলগুলো নয়, সম্পূর্ণ অকাট্য রেকর্ডিংগুলো। এমন কিছু মুহূর্ত আছে যেখানে ডিউক কথা বলার মাঝখানে বা হাঁটার মাঝখানে থমকে যান। তিনি নড়াচড়া থামিয়ে ক্যামেরার ফ্রেমের বাইরের কোনো কিছুর দিকে তাকিয়ে থাকেন, যা লেন্স কখনো ধারণ করতে পারে না। এর মধ্যে দিয়ে ইয়াং এর ভাঙা গলার স্বর ভেসে আসে, চার্লি, তুমি ঠিক আছো? একটু বিরতি। তারপর ডিউকের কণ্ঠস্বর, যা প্রায় শোনাই যায় না, ও ঠিক আছে, শুধু দেখছে। তার কণ্ঠস্বর অন্যমনস্ক শোনায়, যেন এমন একজন মানুষ যে এমন কিছু বোঝার চেষ্টা করছে যা প্রথমে কণ্ঠে কমে মানুষই, যার জন্য তার প্রশিক্ষণ তাকে কখনো প্রস্তুত করেনি। কি দেখছে? ট্রান্সক্রিপ্টে তা বলা নেই, অভিযান পরবর্তী প্রতিবেদনেও এর উল্লেখ নেই। প্রথম অসঙ্গতিটি ছিল আলো। চাঁদে সূর্যের আলো বিশুদ্ধ সাদা হওয়ার কথা। বায়ুমণ্ডল না থাকায় আলোর বিক্ষেপণও হয় না। এটা পদার্থবিজ্ঞানের পাঠ্যপুস্তকের নিয়ম। অবতরণের আগেই ডিউক যে বিষয়গুলো জানতেন, এটা ছিল তার মধ্যে অন্যতম। যে কোনো চন্দ্রচারীকে যে প্রাথমিক ব্রিফিং দেওয়া হয়, এটা তারই একটি অংশ। কিন্তু চাঁদের উপরিভাগে তিনি এমন সব রং দেখতে পেলেন যা সেখানে থাকার কথা নয়। চাঁদের পৃষ্ঠ জুড়ে নীল আর বেগুনি রঙের পরিবর্তন। এগুলো কোনো সরঞ্জাম বা তার ভিসরের প্রতিফলন ছিল না, কিংবা স্যুটের কোনো দৃষ্টি বিভ্রম ছিল না। এমন এক জগতে যেখানে কোনো কিছুরই পরিবর্তন হওয়ার কথা নয়, সেখানে আলো নিজেই বদলে যাচ্ছিল। তিনি চোখ সরাচ্ছিলেন, আবার তাকাচ্ছিলেন, আর সবকিছু অন্যরকম হয়ে যাচ্ছিল। দ্বিতীয় অস্বাভাবিকতাটি ছিল শব্দ। চাঁদে যেখানে শব্দ শারীরিকভাবে অসম্ভব, রেডিও থেকে নয়, স্যুটের যান্ত্রিক কম্পন থেকেও নয়, বরং আসল সুর, আসল কম্পাঙ্ক। কখনো সুরেলা, প্রায় সঙ্গীতের মতো, কখনো বেসুরো এবং গভীরভাবে অস্বস্তিকর। ডিউক ইয়াংকে জিজ্ঞেস করলেন তিনি এটা শুনতে পাচ্ছেন কিনা। ইয়াং হ্যাঁ বললেন। মানব ইতিহাসের সবচেয়ে কঠোরভাবে প্রশিক্ষিত দুজন টেস্ট পাইলট এমন কিছুর অভিজ্ঞতা লাভ করছিলেন যা পদার্থবিজ্ঞানের মৌলিক নিয়ম লঙ্ঘন করে। তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করলেন, তাদের বিবরণ মিলে গেল। তারা কাউকে কিছু বলেনি, কারণ কেই বা তাদের কথা বিশ্বাস করত। কারণ তারা যদি বলতেন, তাহলে তাদের দুজনের জন্যই প্রোগ্রামটি শেষ হয়ে যেতে। ডিউক বলেছেন, উভয় ঘটনায় কাঠামোটির কাছাকাছি বেশি কেন্দ্রীভূত ছিল। আলো ছিল আরো তীব্র, শব্দগুলো ছিল আরো জোরালো, প্রায় দিক নির্দেশক, যেন কাঠামোটি নিজেই ছিল তার উৎস। ডিউক একা এই ভার বহন করছিলেন না। 2017 সালে অ্যাপোলোর বেঁচে থাকা অধিকাংশ চন্দ্রচারী ব্যক্তিগতভাবে একত্রিত হয়েছিলেন। 80 দশকের বৃদ্ধরা, একমাত্র জীবিত মানুষ যারা অন্য এক জগতে পা রেখেছিলেন।
ডিউকের মতে তাদের মধ্যে কেউ প্রথমবারের মতো বিষয়টি প্রকাশ্যে বলেছিলেন। প্রত্যেকের অভিজ্ঞতাতেই কিছু অস্বাভাবিকতা ছিল, ভিন্ন ভিন্ন ঘটনা, ভিন্ন ভিন্ন অভিযান। তাদের কোনো অভিজ্ঞতাই নাসার দেওয়া তথ্যের সাথে মেলেনি। তারা চুপ ছিলেন কারণ কেউ তাদের কথা বিশ্বাস করত না, যতক্ষণ না তারা এতটাই বয়স্ক হলেন যে সত্যের চেয়ে খ্যাতির গুরুত্ব কমে গেল, যতক্ষণ না তাদের হারানোর আর কিছুই রইল না। বাজ অলড্রিন মঙ্গলের একটি উপগ্রহ ফোবসে একটি মনোলিথের মতো বস্তুর বর্ণনা দিয়েছিলেন এবং সরাসরি বলেছেন যে এর জন্য অবিলম্বে গুরুতর তদন্ত প্রয়োজন। কোনো রাখঢাক নয়, পালানোর কোনো পথ নয়। এডগার মিচেল চন্দ্রপৃষ্ঠ থেকে এক পরিবর্তিত মানুষ হয়ে ফিরে এসেছিলেন এবং তার জীবনের শেষ বছরগুলো একের পর এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলে গেছেন যে ভিনগ্রহের বুদ্ধিমত্তা বাস্তব এবং সরকারগুলো কয়েক দশক ধরে তা জানে। সাক্ষাৎকার গ্রহণকারীরা তাকে প্রতিবারই সোজা সরে যাওয়ার সুযোগ দিতেন, তিনি কখনোই তা গ্রহণ করেননি। অ্যাপোলো 15 অভিযানে চাঁদের প্রদক্ষিণকারী আল ওয়ার্ডেন একজন সাক্ষাৎকার গ্রহণকারীকে সরাসরি বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন মানুষ এমন কোনো সত্তা থেকে এসেছে যারা পৃথিবী ছাড়া অন্য কোনো জায়গা থেকে এসেছিল। সাক্ষাৎকার গ্রহণকারী ঘাবড়ে গিয়ে হেসে উঠলেন। ওয়ার্ডেন পলক ফেললেন না। পদকপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, পিএইচডি স্তরের বিজ্ঞানী, এমন সব মানুষ যাদের হাজার হাজার প্রার্থীর মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছিল এবং যারা তাদের পুরো কর্মজীবন ব্যয় করেছেন এটা প্রমাণ করতে যে মানবজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কাজের জন্য তাদের বিচার বুদ্ধির ওপর আস্থা রাখা যায়। যখন একজন চন্দ্রচারী কোনো অসঙ্গতির কথা বলেন, আপনি তা কুড়িয়ে দিতে পারেন। যখন তারা সবাই স্বতন্ত্রভাবে বিভিন্ন অভিযানে বিভিন্ন দশকে একই কাজ করে, তখন সেটা বিভ্রান্তি নয়, সেটা একটা ধারা। 2023 সালে কেউ একজন ডিউককে সরাসরি জিজ্ঞাসা করেছিল, কিছু কি ধামাচাপা দেওয়া হচ্ছে? তিনি এটিকে কোনো ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেননি, অন্ধকার ঘরে লুকিয়ে থাকা ছায়ামূর্তি হিসেবে, বরং প্রাতিষ্ঠানিক পক্ষাঘাত হিসেবে বর্ণনা করেছেন। নাসার কাছে একাধিক অভিযানের তথ্য, ছবি, পর্যবেক্ষণ রয়েছে যা থেকে বোঝা যায় যে চাঁদের রহস্য নিষ্প্রাণ পাথরের গল্পের চেয়ে অনেক বেশি অদ্ভুত। এটি প্রকাশ করলে মহাবিশ্বে আমাদের অবস্থান, আমরা একা কিনা, মানব ইতিহাসের সম্পূর্ণ কাঠামো শেষ হয়েছে কিনা, এইসব বিষয়ে মানুষের বিশ্বাস চ্যালেঞ্জের মুখে পড়বে। আর তাই বছরের পর বছর, দশকের পর দশক ধরে তারা বিষয়টি চেপে রেখেছে। ডিউক বলেন এটা বিদ্বেষপূর্ণ নয়, কেবল কাপুরুষতা, কিন্তু সেটা আসল উত্তর ছিল না, ওটা ছিল ভূমিকা। কারণ এরপর ডিউক এমন একটি কথা বলেন যা অবশেষে 50 বছরের নীরবতার ব্যাখ্যা দেয়। যে কোনো মহাকাশ কর্মসূচির নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা একটিমাত্র বাক্যে ব্যাখ্যা করা যায়। প্রযুক্তি ছিল, সক্ষমতা ছিল, ইচ্ছা শক্তি ছিল, অন্তত সেই সব নভোচারী এবং প্রকৌশলীদের মধ্যে যারা এই কর্মসূচিকে নিজেদের জীবন ও শ্বাস প্রশ্বাস হিসেবে গ্রহণ করেছিলেন। চন্দ্র ঘাঁটির পরিকল্পনা ছিল, অভিযানের নকশাও তৈরি ছিল, নভোচারীরা নির্বাচিত হয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন, অবকাঠামো প্রস্তুত ছিল, প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রস্তুত ছিল। প্রযুক্তিগত সব দিক থেকেই আমাদের কাজ শেষ হয়নি, আমরা কেবল শুরু করেছিলাম। কিন্তু অ্যাপোলো 17 পর আমরা থেমে গেলাম। 1972 সালের ডিসেম্বরে 12 জন মানুষ অন্য এক জগতে পা রেখেছিল এবং তারপরেই সব শেষ। ধীরে ধীরে কার্যক্রম গুটিয়ে নেওয়ার কোনো প্রক্রিয়া ছিল না, কোনো বিকল্প কর্মসূচিও প্রস্তুত ছিল না। একেবারে সজোরে থেমে গেল, যেন কেউ একটা সুইচ টিপে দিয়েছে। প্রায় অর্ধ শতাব্দী ধরে মানবজাতি আর চাঁদে ফিরে যায়নি। ভাবুন তো এর আসল অর্থ কি? 4 বছরের ব্যবধানে 1969 থেকে 1972-এ বিশ্ব ইতিহাসের সর্ববৃহৎ অভিযান, এবং তারপর আর কিছুই না। সরকারি কারণ হলো বাজেট সীমাবদ্ধতা, কংগ্রেসের তহবিল কর্তন, ভিয়েতনাম, ওয়াটারগেট। আপাতদৃষ্টিতে সবই সত্যি, সবই নথিভুক্ত, সবই যাচাইযোগ্য। কিন্তু এই চাপগুলো পুরো কর্মসূচি জুড়েই ছিল। 1972 সালের ডিসেম্বরে এগুলো নতুন ছিল না, অন্য কিছু বদলে গিয়েছিল। আসল কারণ, যেটা কেউ প্রকাশ্যে বলে না, সিদ্ধান্ত গ্রহণকারীরা বুঝতে পেরেছিলেন যে চাঁদ এমন কিছু প্রশ্ন উত্থাপন করেছে যার উত্তর তাদের কাছে ছিল না, এবং জনসমক্ষে তার মুখোমুখি হওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন না। আমাদের আগে কারা ছিল সেই প্রশ্নগুলো? ওই কাঠামোগুলোর অর্থ কি? আমরা একা কিনা? আমরা আদৌ কখনো একা ছিলাম কিনা? এমন সব প্রশ্ন যেগুলোকে স্বীকার করা হলে আধুনিক বিশ্বের প্রতিটি ভিত্তিকেই ছিন্ন ভিন্ন করে দেবে। যা খুঁজে পাওয়া যাচ্ছিল তার মুখোমুখি হওয়ার চেয়ে যাওয়া থামিয়ে দেওয়া সহজ ছিল। টাকা ফুরিয়ে গিয়েছিল বলে আমরা থামিনি, আমরা ওখানে এমন কিছু খুঁজে পেয়েছিলাম যার মুখোমুখি হওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না।
এমন কিছু যা মানব ইতিহাস এবং মহাবিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে আমাদের সমস্ত বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিল। এবং 50 বছর পরেও আমরা এখনো প্রস্তুত নয়।